গল্পের নাম ভাবিয়ে দিল। সেদিন মেট্রোতে উঠেই দেখতে পেলাম ঋতিকাকে। ঋতিকা আমাদের সাথে কলেজেই পড়তো। মেয়েটা খুব ভালো, কিন্তু বহু বছর নানান কারণে যোগাযোগ নেই আর কি। আমি ওকে দেখেই ওর কাছে এগিয়ে গেলাম হাসি মুখে। কি রে রীতি, কেমন আছিস? চিনতে পারছিস? ওকে জিজ্ঞেস করলাম হাসি মুখে। ও মা, তুই! কত দিন পর দেখা, তোকে চিনবো না হয় কখনো এমন? মেট্রোতে খুব ভিড় না থাকলেও কামরা খুব একটা খালিও ছিল না। ঋতিকার পাশে অল্প জায়গা ছিল। আমি একটু চেপে চুপে বসে পড়লাম। দুজনে বেশ গল্প করতে করতেই যাচ্ছিলাম। হঠাৎ ট্রেন একটা স্টেশনে দাঁড়াতেই দেখলাম ওর একটা ফোন এলো। ফোন কানে চাপলো রীতি। ওর কথাগুলো আমার কানে আসছিল, কিন্তু উল্টো দিকের ব্যক্তি ঠিক কি বলছেন সেটা খুব স্বাভাবিকভাবেই শুনতে পাচ্ছিলাম না। ও বলতে শুরু করলো, হ্যাঁ দিদি ভাই বলো। অপর দিকের ব্যক্তি কিছু একটা বলার পর উত্তরে ঋতিকা বলল, না গো, আমি অফিস থেকে আগে বেরোতে পারবো না। আমি কি করে ম্যানেজ করব? না না, একদমই সম্ভব না। তেমন হলে না হয় অনলাইন খাবার আনিয়ে নেওয়া যাবে, কিন্তু আমি কোনো মতেই পারবো না গো। আবারও অপর দিকের ব্যক্তির কিছু একটা উত্তর আসার পর ঋতিকা বলে উঠল, হ্যাঁ, মা জেনে যাবেন কিনা আমি কি করে বলি বলো? দেখো তুমি কি করবে। আচ্ছা আমি রাখছি ফোনটা। ফোনটা কেটে দিয়ে ঋতিকা বলতে শুরু করলো, আমার বড় যা ফোন করেছিলেন। খুব অদ্ভুত মানুষ উনি। আসলে আমাদের বাড়িতে সপ্তাহে 3 দিন রান্নার দায়িত্ব আমার, আর 3 দিন ওর, আর একটা দিন শাশুড়ি রান্না করেন। কিন্তু আমার বড় যা ওর নিজের রান্নার দিনগুলোতে অজুহাত খুঁজতে থাকেন কাজ এড়িয়ে যাবার জন্য। ঠিক ওই দিনগুলোতেই হয় তার বাপের বাড়িতে কারোর শরীর খারাপ বলে চলে যেতে হবে, নয়তো মেয়ের পরীক্ষা। যে কোনো ছুতোতেই নিজের কাজের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার তাল আর কি। ঋতিকার কথা শেষ হতে না হতেই স্টেশন এসে গেল। আমরা নেমে পড়লাম। দুজনে একই অটোতে বসলাম পরবর্তী গন্তব্যের জন্য। আমার মতো অটোর যারা নিত্যযাত্রী তারা জানেন অটোয় চড়ার বিড়ম্বনা। অটোতে উঠে গালে হাত দিয়ে বসেই থাকতে হয়, কতক্ষণে অটোর সামনের পেছনের সিট মিলিয়ে 4 জন যাত্রী আসবে সেই জন্য। তা যাই হোক, আমরাও সেদিন বসেই ছিলাম অটো ভর্তি হবার জন্য। হঠাৎ দেখলাম একটা মেয়ে এসে হাজির হলো। ঋতিকার দিকে তাকিয়ে বলল, আরে ঋতিকা দি, তুমি? ঋতিকাও অল্প হাসলো। এবার মেয়েটা মুখ কাঁচুমাচু করে বলল, ঋতিকা দি, তুমি একটু অটোর সামনে গিয়ে বসবে গো প্লিজ। আমার না হাঁটুতে ব্যথা, সামনে বসতে বড্ড কষ্ট হবে। উত্তরে ঋতিকা বলল, তোর গত সপ্তাহে কোমরে ব্যথা ছিল না? আমায় বললি সেজন্য সামনে বসতে। এবার মেয়েটা একটু থতমত খেলো, অল্প ঢোক গিলে বলল, হ্যাঁ মানে এই ব্যথা না লেগেই আছে, আজ ওটা তো কাল সেটা। উত্তরে ঋতিকা বলল, এই সপ্তাহে আমারও খুব পায়ে ব্যথা রে, আমি আর সামনে বসতে পারবো না। তুই বরং পরের অটো এলে তাতে যা। আর হ্যাঁ, ভালো করে ডাক্তার দেখা, এই বয়সে এত ব্যথা বুথি ভালো না। মেয়েটা চলে গেল, শুকনো মুখে দাঁড়িয়ে রইল পরের অটোর জন্য। আমার সত্যিই খুব অবাক লাগছিল। কলেজ লাইফে যে ঋতিকাকে চিনতাম তার সাথে আজকের এই মেয়েটার যেন আকাশ আর পাতালের পার্থক্য। কলেজের ঋতিকা ছিল ভীষণ ভালো মানুষ। ওর কাছে কেউ কোনো সাহায্য চাইলে ও কখনো না করতে পারত না। নিজের অসুবিধা হলেও ও তাকে হেল্প করত।
মনে আছে, অনেকে ওর আড়ালে এই জন্য ওকে নিয়ে ঠাট্টাও করত। ক্লাসের বদমাইশগুলো ওর নাম দিয়েছিল হাদা ঋতিকা। একবার ওকে আমি জিজ্ঞেসও করেছিলাম, ঋতিকা, তুই নিজের অসুবিধার কথা চিন্তা না করেও কেন তুই অন্যদের সাহায্য করিস? তারা বললেই। উত্তরেও বলেছিল, না রে, আমি কাউকে ফেরাতে পারি না। আমি ভাবি কাউকে না বললে তো তার খারাপ লাগবে, সে তো আমার প্রতি রাগ করবে, আর আমি চাই না কারোর খারাপ ফিলিংসের কারণ হতে। মনে পড়ে যাচ্ছিল আমার পুরনো কথাগুলো, অথচ আজকের ঋতিকা কত আলাদা। নিজের যাকে রান্নার ব্যাপারে সাহায্য করতে এক কথায় না করে দিল, আবার ওর পরিচিত এই কম বয়সী মেয়েটাকেও ভাগিয়ে দিল। অটো ছাড়ল চতুর্থ ব্যক্তির আগমনে, আর তখনই খানিকক্ষণের নীরবতা ভেঙে কথা বলে উঠল ঋতিকা, তোর আমায় খুব অচেনা লাগছে না? কলেজের সেই ঋতিকা যে সবার উপকার করত নিজের অসুবিধা হলেও, সে আজ অনেক বদলে গেছে, তাই ভাবছিস তো? আমি কি বলবো বুঝে পেলাম না, শুধু অল্প মাথা নাড়লাম। ও বলল, আসলে কি জানিস তো, জীবনের অভিজ্ঞতা আমায় বদলে দিয়েছে। যা বুঝলাম, নিজের সুবিধা গুছিয়ে নিতে সবাই চায়, আর যে মানুষটা ব্যক্তিগত সুখ সুবিধার কথা না ভেবেও অন্যের উপকার করার চেষ্টা করে, তাকে সবাই বোকা ভেবে নেয়। তার থেকে সুবিধা আদায় করাটাই সকলে নিজের অভ্যাসে পরিণত করে ফেলে, আর কখনো যদি সে সুবিধা দিতে না পারে, তবে সেই ব্যক্তির কাছে হয়ে ওঠে ভিলেন। আসলে মানুষের নেচার এমন যে তুই কারোর জন্য 100টা উপকার করলে সে ধরে নেবে যে তুই তার জন্য করতে বাধ্য, আর 100টা উপকার করার পরেও যদি একদিন তাকে সুবিধা দিতে না পারিস, তাহলেই সেই মুহূর্ত থেকে তুই তার কাছে হয়ে যাবি অপ্রিয়। তোর এত দিনের ওই 100টা উপকার সে 1 সেকেন্ডে ভুলে যাবে, কারণ উপকার পাওয়াটা যে তার অভ্যাসে ঢুকে গেছে। আমার বড় যাকে সুবিধা দেওয়ার জন্য আমি দিনের পর দিন তাকে রান্না করে দিয়েছি এক সময়, কিন্তু তারপর বুঝতে পারলাম আমার থেকে সুবিধা নেওয়াটা তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। সে ধরেই নিয়েছে আমি তার কাজ করে দিতে বাধ্য। তাই কখনো আমার কাজ থাকলে আমি রান্না করতে না পারলে সে আমাকে মেজাজ দেখিয়েছে। আসলে কি বলতো, ওভাবে সবার মন জুগিয়ে চলা যায় না, আর চলার দরকারও নেই, সেটা বুঝে গেছি। কাউকে ততটাই হেল্প করতে হয় যতটা তার একান্তই দরকার। প্রয়োজনের অতিরিক্ত কাউকে সুবিধা দেওয়াটা নিহাতি বোকামি। তাতে তোকেই সবাই বোকা ভেবে নেবে, সস্তা ভেবে নেবে। আমার পাড়ার ওই পরিচিত মেয়েটাকে 2 দিন পেছনের সিট ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পারলাম যে ও ধরেই নিয়েছে আমি প্রতিবারই এমনটা করব। তাই ওর ভুলটাও ভাঙিয়ে দিলাম। জানি ওর খারাপ লাগলো, ও আমায় খারাপও ভাবলো, কিন্তু তাতে আমারও যে কিছু করার নেই। কারোর অন্যায্য দাবি মেনে তার কাছে আমি ভালো হতেও চাই না, কারণ আমি বুঝে গেছি ওভাবে সকলের চোখে ভালো হওয়া যায় না, বরং অন্যরা বোকা ঠাউরে নেয়। আমি চুপ করে ঋতিকার কথাগুলো শুনছিলাম। নতুন করে যেন অনেক কিছু বুঝলাম। সত্যিই তাই, কাউকে ততটুকুই হেল্প করা উচিত যতটা তার দরকার, নইলে সুবিধা দেবার মেশিন ঠাউরে নেয়। কিছু মানুষ ওপরের দিকের লোকটাকে। অতিরিক্ত ভদ্রতা একেবারেই বোকামির লক্ষণ হয়তো এই পৃথিবীতে। সেদিন অটো থেকে নামার সময় ঋতিকার হাত ধরে বলেছিলাম, আজ তোর কথাগুলো থেকে সত্যিই অনেক কিছু শিখলাম আর বুঝলাম রে।
আসলে এভাবেই বোধহয় পথ চলতি কোনো অভিজ্ঞতা বা দৈনন্দিন জীবনে হঠাৎ ঘটে যাওয়া খুব সাধারণ কোনো ঘটনাও অনেক কিছু জীবনবোধের শিক্ষা আমাদের দিয়ে যায়, যেগুলো মনে গেঁথে যায় সারা জীবনের জন্য। কলমে পল্লবী সেনগুপ্ত। এরকম একটা অসাধারণ লেখার জন্য আমার তরফ থেকে পল্লবী সেনগুপ্তকে অনেক অনেক ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর যদি অডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।